তার উপরে সমস্ত জাতি নির্ভর করে না। উনি যদি এরকম ড্রামা করে মনে করেন যে তাকে সমর্থন দেওয়ার জন্য সারা দুনিয়ার সবাই গিয়ে আপনি বসে থাকেন, স্যার আপনাকে ছাড়া দেশ চলবে না, আপনাকে ছাড়া দেশ চলবে। আপনি যদি চলে যেতে চান চলে যেতে পারেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমরা মুক্তিযুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, সেই সময় আপনাদের মতো মেধাবী লোকরা বিদেশে ছিলেন, আপনারা অস্ত্র হাতে লড়াই করার জন্য এগিয়ে আসেন নাই। এবং আপনি বিভিন্ন সময় মানুষের কাছ থেকে যে সম্মান করেছিলেন, আপনার বিগত কয়েকদিনের কর্মকাণ্ডে আপনার নিজস্ব পিকুনিয়ারি অ্যাডভান্টেজের জন্য যে সমস্ত কর্মকাণ্ড করেছেন, মানুষ এবং এই দেশের সকল জনগণ কিন্তু এইগুলোর ব্যাপারে ওয়াকিবহাল আছে। যত রকম ষড়যন্ত্রই করেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরই একটা উপযুক্ত সময়। এই উপযুক্ত সময়ের মধ্যে যদি নির্বাচনে টাল বাহানা করেন, ইতিমধ্যে হাইকোর্ট থেকে রায় এসেছে, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে আপনাকে সেই জায়গা থেকে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে এই দেশে নির্বাচন সম্পন্ন করা হবে। সুতরাং আপনি ইনরেসপন্সিবল না, সেইটুকু আপনাকে মনে রাখতে হবে। বিচার স্বাধীনভাবে চলবে। এই সরকারের পরে যারা সরকার আসবে তাদেরকেও সেটা টেনে নিয়ে যেতে হবে। এবং যতদিন পর্যন্ত জুলাই আগস্টের গণহত্যার নয়, শুধু বিগত 15-16 বছরে যত গুম, খুন, অপহরণ, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, পুলিশি হেফাজতে মৃত্যু, রাজনৈতিক নির্যাতনে মৃত্যু সহ যত মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলো বিচার করতে গেলে অনেক সময় লাগবে এবং সেই সময়টা বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারিক প্রক্রিয়া চালিয়ে যাবে। সুতরাং বিচারের সাথে নির্বাচনের সম্পর্ক সরাসরি এইভাবে কোরিলেট করে অনেকে, সেটা ঠিক হবে না। আর বিচারের জন্য কোনো সীমারেখা, সময়, রোডম্যাপ নির্ধারণ করে দেওয়া বিচারের সামিল। কারণ বিচারের দীর্ঘ প্রক্রিয়া আমরা সবাই জানি এবং সুবিচার করতে গেলে সময় দিতে হয়। না হলে আসামি পক্ষ থেকে অভিযোগ আসবে যে অত্যন্ত দ্রুততার সাথে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যেন সাজা দেওয়ার জন্যই বিচার করা হয়েছে, এরকম একটা অভিযোগ আসতে পারে। সুতরাং আমরা বলি যে অ্যাকিউজডকে অ্যাম্পল অপরচুনিটি দিতে হবে, তার নিজেকে নির্দোষ সাব্যস্ত করার সমস্ত সুযোগ দিতে হবে। এটাই ন্যায় বিচারের প্রক্রিয়া, মানদণ্ড। এখন যদি ম্যাক্সিম আছে যে জাস্টিস হারিড, জাস্টিস বারিড, যেমন জাস্টিস ডিলেড, জাস্টিস ডিফিটেড, এরকম জাস্টিস ডিনাইড এরকম আছে, এটার উল্টাটা হচ্ছে এটা জাস্টিস হারিড, জাস্টিস বারিড। তো সুতরাং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমাদেরকে যথেষ্ট সময় অপেক্ষা করতে হবে। তো সুতরাং বিচার প্রক্রিয়া কেউ কেউ বলে থাকেন যে সমাপ্ত হওয়ার পরেই নির্বাচন চাই, এই বক্তব্যটি সঠিক নয়, এগুলা আমরা খণ্ডন করি। বিচার গত 15-17 বছরের আমাদের কাছে যে খতিয়ান আছে 7188 মনে হয়, যদি আমি ভুল না করে থাকি এরকম। তবে এই খতিয়ান আমাদেরটাও সঠিক না, এটা আপডেট হচ্ছে রেগুলার। কারণ আমাকে আজকে আইসিটি কোর্টের প্রধান প্রসিকিউটর জানালেন যে এখনো পর্যন্ত ওনাদের কাছে অভিযোগ আছে প্রায় 1000-এর উপরে গুমের অভিযোগ, কিন্তু রেকর্ডের যেগুলো আমরা দেখছি তার মধ্যে দেখা যায় যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের যে পরিসংখ্যান সেটা 709। সুতরাং অনেকটা শাপলা গণহত্যার মতো হয়েছে যে এখনো পর্যন্ত বের করা যায়নি যে কতজন ওখানে শহীদ হয়েছেন। তো এখনো পর্যন্ত গণখবর আবিষ্কার করা যায়নি জুলাই গণঅভ্যুত্থানে যাদেরকে বিভিন্নভাবে ঢালাওভাবে গণখবর দেওয়া হয়েছে, বের করা যায়নি। সে একইভাবে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা, পৃথিবীর সবচেয়ে বর্বরতম খুনি, জঘন্য হত্যাকারী, জাতিসংঘ স্বীকৃত খুনি, কত রকম ভাবে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, অপহরণ, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, এটা বের করা আরো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো সবই রেকর্ডেড হবে এবং আশা করি ভবিষ্যতে যারা এই সরকারে আসুক তারা এই বিচার প্রক্রিয়া চালু রাখবেন এবং ওর পরেও যারা সরকারে আসবেন তাদেরকেও সেই বিচার প্রক্রিয়া চালু রাখতে হবে। এত সহজে ছাড় দেওয়া হবে না। আমাদেরকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য
যে এই দেশে এইভাবে কেউ পার পাবে না, এত অত্যাচার নির্যাতন নিপীড়ন খুন করে ফেসিজম কেউ কায়েম করতে পারবে না, সেই দৃষ্টান্ত স্থাপন করলেই আমরা ভবিষ্যতের কার্যকর শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো। আমাদেরকে বলা হয় যে অতীতের ইতিহাস যেন আমরা সব সময় ঘাটাঘাটি না করি। যেমন আওয়ামী লীগের কেউ তখন বক্তৃতা দিলে মনে হয় যেন তারা ইতিহাস নিয়ে ব্যস্ত, ভূগোলের মধ্যে নাই। আমরা ভূগোল রচনা করব ইতিহাসের উপর ভিত্তি করে। আমরা আমাদের ভবিষ্যতের মধ্যে ইতিহাসকে ধারণ করব। আমরা ঐতিহ্য মণ্ডিত ইতিহাসকে যেমন ধারণ করব এবং আমাদের জাতির উপরে যে নির্যাতন হয়েছে বিগত দিনে সেই ইতিহাসকে আমরা ধারণ করব, স্মরণ করব ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যেন ভবিষ্যতে কেউ অত্যাচারী না হতে পারে, সেরকম একটি শাসন ব্যবস্থা আমাদেরকে কায়েম করতে হবে। আমি কোথা থেকে কি বলে ফেলছি জানি না। সংস্কারে ছিলাম, বিচারে ছিলাম এবং নির্বাচনে আসি এখন। কারণ সংক্ষিপ্ত সময়ে এই সমস্ত বড় বড় বিষয়ে কথা বলতে গেলে অনেক সময় খুব জটিল বাক্য বিলাস করতে হয়। অবশ্য আমার বাক্য খুবই খারাপ। যাই হোক, হ্যাঁ, নির্বাচন নিয়ে যদি বলি, বাংলাদেশে যে সংস্কার রব উঠেছে এবং সবাই সংস্কারের দোহাই দিয়ে বিভিন্ন রকমের কথা বলে, কেউ এমন সব অলৌকিক সংস্কারের বিষয় উত্থাপন করে যেগুলোর উদ্দেশ্যই হবে নির্বাচন বিলম্বিত করা, যেগুলোর একটা অন্তর্নিহিত উদ্দেশ্যই আছে যে নির্বাচন না হওয়া। কিছু কিছু সংস্কারের এমন সব প্রবক্তা আছে বা সংস্কার বাস্তবায়ন নিয়ে এমন সব প্রক্রিয়ার বিষয় উত্থাপন করেছে, তাতে করে মনে হবে যে নির্বাচন না হলেই তাদের জন্য ভালো। যতদিন ক্ষমতা দীর্ঘায়িত করা যায় কারো কারোর জন্য সেটা সুখের বিষয় বটে। তবে অনির্বাচিত ভাবে, অজনপ্রিয় ভাবে নির্বাচনে ছাড়া যে ক্ষমতায় থাকা খুব বিপজ্জনক, সেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। বাংলাদেশের মানুষ বিগত 17 বছরে ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছে, গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছে, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। আমরা নির্যাতিত হয়েছি, নির্বাসিত হয়েছি, কারান্তরীণ হয়েছি, আমরা আয়না ঘুরে থেকেছি কেবলমাত্র আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমাদেরকে যদি এই অধিকার প্রতিষ্ঠার জন্য আরো অবিরত সংগ্রাম করতে হয়, সেটা আমাদের জন্য একটু দুঃখজনক অধ্যায়। আমরা চাই যে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক খুব শিগগির, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা চলে যাই খুব শিগগির। আমাদের যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য আমরা অবিরাম কথা বলে যাচ্ছি, সেটা যেন খুব শিগগির শেষ হয়। আমরা অতি দ্রুত একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে আমাদের সমস্ত যুক্তি উপস্থাপন করেছি, সেটা আমরা আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা বিবেচনা করবেন এবং বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য অনেকে পায়তারা করছে, ষড়যন্ত্র করছে দেশে এবং বিদেশে বসে, সেটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। সেটা আমরা যত দ্রুত বুঝতে পারি, বাস্তবায়ন করি, ততই আমাদের জন্য মঙ্গল। এখন অনেকে আমাদেরকে অভিযোগ করেন যে এরা রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য বিএনপি পাগল হয়ে গিয়েছে। ভাই, বাংলাদেশের মানুষ যাকে পছন্দ করবে, ভোট দিবে যে দলকে, তারা নির্বাচিত হবে এবং নির্বাচিত হয়ে মানুষের মতামতের ভিত্তিতে, ঐকমতের ভিত্তিতে সরকার পরিচালনা করবে। যখন ভোটের ব্যাপার দাঁড়াবে তখন আমি দাঁড়াবো, আমার বিপক্ষে রেজওয়ান দাঁড়াবে। রেজওয়ানের সাথে আমার যতদিনই সম্পর্ক হোক, যত সূক্ষ্মতা থাকুক, যতই তাকে ভালোবাসি, উনি আবার প্রতিদ্বন্দ্বিত। অতএব ওনার চাইতে যে আমি ভালো, আমি যোগ্য, উনি যে অনেক ভুল করেছেন, ওনার বেশ কিছু অপরাধও আছে, এরকম আমি বলবো। আর সেটা যখন বলবো তখন আমাদের মধ্যে ওই ঐক্য থাকবে না। আমি ব্যক্তি দিয়ে বলছি, কিন্তু দল নিয়ে যদি বলেন তাহলে কোন কোন দলের বিরুদ্ধে এখনো অন্য কোন দলের অনেক বড় বড় অভিযোগ আছে, যে অভিযোগের নিষ্পত্তি হয়নি। আজকে আমরা দেশটা গড়বার জন্য, এবং যেহেতু আমাদের সামনে একটা বড় থ্রেট আছে আমাদের প্রতিবেশীদের পক্ষ থেকে, সেই কারণে এক থাকছি, একসাথে কথা বলছি। না হলে হয়তো পরস্পরের বিরুদ্ধে আমরা এই ধরনের আক্রমণের তীর ছুটতে পারতাম। দুটো বিষয় বিবেচনা করতে হবে।
এজেন্ডা যেটা দিয়েছেন তার ব্যাকগ্রাউন্ডে আছে আমাদের পাশে একটা প্রতিবেশী যারা পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে, মদত দিচ্ছে, তাদেরকে সামনে যাবার জন্য সব রকম সাহায্য সহযোগিতা করছে। খুবই অ্যালার্মিং আমার কাছে পুশিন চালাচ্ছে, মানে পুশিন যে কোনো সময় ছোট স্কার্মিশ থেকে একটা খड्ड ব্যাটল তৈরি করতে পারে, একসময় যুদ্ধ লাগা যেতে পারে। এখান থেকে ভারত বাংলাদেশকে আবারও তার করায়ত্ত করবে, তার কি পথ থাকতে পারে আমরা ঠিক জানি না, কিন্তু এরকম আমরা দেখেছি যখন পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ রয়েছে কিছুদিন আগের কথা, তখনও পশ্চিমবঙ্গকে টার্গেট করে, বাংলাদেশকে টার্গেট করে ওদের মন্ত্রীরা কথাবার্তা বলেছিলেন। এই বিষয়টা বিবেচনার মধ্যে রেখেই আমি বলি, রাজনৈতিক নেতারা যারা আছেন তারা সবাই খুবই বিবেচনা করে আচরণ উচ্চারণ করবেন, এটাই প্রত্যাশা। তার চাইতে বেশি প্রত্যাশা হচ্ছে যারা ক্ষমতায় আছেন, দেশটা পরিচালনা করবেন, এই যে সংস্কারের কথা আমরা বলছি, সেই সংস্কারটাও শেষ পর্যন্ত সম্পাদন করবেন, তারা আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দেবেন। আর দেখেন, আমাদের জন্য একটা নির্ভরতার জায়গা, আমরা প্রথম থেকেই মনে করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারকে পরিচালনা করছেন, যিনি বিশ্বব্যাপী স্বীকৃত একটা মানুষ, দায়িত্বের দিক থেকে, বোধের দিক থেকে এবং জ্ঞানের দিক থেকে। আমরা মনে করেছি তিনি খুবই যোগ্যতার সঙ্গে এবং একেবারে নির্ভীক ভাবে, কোনো পক্ষপাতহীন ভাবে এই কাজটা করে যেতে পারবেন। কিন্তু সর্বশেষ যেটা হলো, উনি যে কথা বললেন, একটা মাত্র দল কেবল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান। আমি অনেক ভেবেছি প্রফেসর মোহাম্মদ ইউনূসের জন্য এইরকম একটা ভুল কি সঙ্গত? এটা কি মানায় তার কাছে? মানে উনি ভুল করে বলেছেন, এরকম কি হতে পারে? উনি জানতেনই না যে একটারও বেশি, প্রায় 29টার মতো দল ইতিমধ্যেই ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছেন। এই ভুল তো তার হবার কারণ উনি কোনো ব্যাখ্যা দেননি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো জবাবদিহি করেন না। এমনকি সামনাসামনিও যখন কথা বলবেন তখন তার কাছে কোনো প্রশ্ন চাইলে আমি দেখেছি প্রায় অধিকাংশ ক্ষেত্রে উনি প্রশ্নের জবাব দেন না, হয় খুবই মিষ্টি একটা হাসি দিয়ে বিদায় করে দেন অথবা কোনো কথাই বলেন না। এটা একটা সমস্যা হচ্ছে। আমরা যে সংলাপের কথা বলি, সংলাপ এখন বলা হচ্ছে, মূল যে ব্যক্তি তার সাথে আমাদের প্র্যাকটিক্যালি কোনো সংলাপ কখনো হয় না। 4 বার এবং গতকালকে যদি ধরেন তাহলে 5 বার উনি সব রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন কথা বলবার জন্য, এবং প্রায় প্রত্যেকটা বৈঠকের শুরুতেই উনি বলেছেন উনি খুবই ভালো ফিল করেন যখন উনি এই বৈঠকের সামনে পড়েন। যখন তার মধ্যে হতাশা থাকে, যখন তার মধ্যে দুশ্চিন্তে থাকে, সেগুলো সবই কাটিয়ে এই মানুষগুলোকে দেখলে, তাদের সাথে কথা বললে তার চিন্তার পরিবর্তন হয়, উনি বেশ আশাবাদী হয়ে ওঠেন। এরকমই যদি হয় তাহলে উনি যাদের সঙ্গে কথা বললেন তাদের সঙ্গে সংস্কার নিয়ে কথা বলেছেন, উনি তাদের সঙ্গে রাজনীতি নিয়ে কথা বলেছেন, আগামী দিনের গণতন্ত্র নির্বাচন নিয়ে, গণতন্ত্র সংগঠন নিয়ে কথা বলেছেন না, ইস্যুর উপরে ডেকেছেন। সেই ইস্যু হতে পারে শেখ মুজিবের জন্মদিন, সে ইস্যু হতে পারে সাম্প্রদায়িকতা, সে ইস্যু হতে পারে আগরতলাতে আমাদের এমবাসিকে, আমাদের হাই কমিশনকে যেরকম করে তারা আক্রমণ করেছে, এই ধরনের ইস্যু। আবার আমি বলছি কেবল ইস্যু নিয়ে ডেকেছেন, কিন্তু বিষয় দিয়ে অর্থাৎ রাজনীতির প্রশ্নে তিনি ডাকেননি। সেই মানুষ, সেই রকম বিচক্ষণ একটা সরকার। ধরেন দ্বিতীয় কথা যদি আমি বলি, হিউম্যান করিডোরের কথা বলেছেন, ফরেন অ্যাডভাইজার বললেন এটার ব্যাপারে তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, উনি এমনি এমনি বলতে পারেন? তারপরে আবার যাকে সিকিউরিটির দায়িত্ব রয়েছে সেই ভদ্রলোক বললেন এই নিয়ে কোনো কথা হয় না, ভবিষ্যতে কথা হবেও না। অথচ ওই এলাকা থেকে প্রচুর মানুষ আমাদের বলে 1-2টা ট্রাক গেছে ওই দিকে, তাদেরকে সাহায্য সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছে, যদিও কথাটা খুব বিশ্বাসযোগ্য বলে আমার মনে হয় না। তার কারণ আমি যার সাথে ডিলটা করব সেই সাইটাই নাই, মিয়ানমার গভর্নমেন্ট নাই, ওখানে আছে একেবারে আরাকানরা। সেই আরাকানরা যারা দুস্থ, যাদের প্রয়োজন,
তাদেরকে সাহায্য দেবে না, কারণ রোহিঙ্গাদের তারা নিধন করতে চায়। তাহলে এই কথাটা আসলো কোত্থেকে? কথা লম্বা করবো না, আমি শুধু আপনাদের বলি, মানে যখন আপনি একটা বিরাট ব্যক্তিত্বের সামনে দাঁড়ান, তাকে বুঝতে পারেন না, তখন নিজের মধ্যে হতাশা বেশি তৈরি হয়। রাজনীতি যখন করছেন তখন না বুঝে তো করতে পারবেন না। রাজনীতি যখন পরিচালনা করছেন তখন পরিচালনা করবার মতো যথেষ্ট জ্ঞান আপনার মধ্যে না থাকলে আপনার নেতৃত্ব মানুষ শেষ পর্যন্ত মানবে না। আপনি যত বড় দল হন, যত বেশি শক্তি আপনার থাকুক, একটা ভুল নীতির উপরে রাজনীতি পরিচালনা করা যায় না। এই বিবেচনা থেকেই আমি বলতে চাই, আমাদের সবারই এখন সতর্ক থাকা দরকার। চট্টগ্রাম পোর্ট নিয়ে আমি বড় কথা বলবো না, কেন এরকম পোর্ট ম্যানেজমেন্টের দায়িত্ব আমেরিকান অনেক পোর্টের জন্য ওরা দিয়েছে। সিঙ্গাপুর এত একটা পোর্ট সিটি, পোর্ট কান্ট্রি যেরকম করে বলেন, সেই দেশেরও বিখ্যাত বিখ্যাত সব পোর্ট বিদেশি কোম্পানিরা মেনটেন করে। আমাদের এখানকার সমস্যা হয়েছে, যেই জায়গাতে এই স্টেশনটা হবে, অর্থাৎ যেখানে আপনি তাদেরকে দায়িত্ব দেবেন পোর্ট ম্যানেজ করবার জন্য, সেটা একেবারেই যেটা আমরা সাবমেরিন বেস চাইনিজদের দিলাম, তার এত কাছাকাছি হলো কেন? এই প্রশ্ন করতেই পারছেন না আপনি, আর করতে পারছেন না বলে তার জবাব দেওয়ার কিছু নাই। আর আমি এটা তো প্রথমেই বলেছি, প্রশ্ন করলেই যে জবাব পাবেন এইরকম একটা প্রশাসন, এইরকম একটা সরকার দেশ চালাচ্ছে না। অতএব সামগ্রিক এতগুলো প্রশ্নের মধ্যে সামনে থেকে আমরা যে খুব বুঝে শুনে চলতে পারবো তারা, কিন্তু আমি মনে করি সতর্ক থাকা দরকার। আমি অনেস্টলি বলি, আমি জানি একটা যদি কথা বলি তাহলে সালাউদ্দিন সাহেব অবশ্য চলে গেছেন, যারাই আছেন জামাতে ইসলামের মতো পার্টি, তারাও তো জুনে ভোটের কথা বলেনি, তারা বলেছে ফেব্রুয়ারি। তার মানে হচ্ছে যে যেরকম করে বলা হয়েছে মেজর পলিটিক্যাল পার্টি, কেউই আপনার জুনের ভোটের কথা বলছে না। তাহলে জুনের মতো একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে ভোট করবার কথা তারা বলছেন কেন? এইটা বিবেচনা করেই আমাদেরকে সতর্ক থাকা দরকার, ঐক্যবদ্ধ থাকা দরকার। এর সাথে সাথে আমাদের প্রতিবেশী যারা আছে, আমাদের আরো পাল্টা যা হতে পারে সেগুলো খেয়াল রেখে আমাদের ঐক্যটা বেশি দরকার। যে নির্বাচনের বিষয়ে কেন রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে, কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে, এর পেছনে নিশ্চয়ই কারণ আছে। প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যে ডিসেম্বর থেকে জুন এর মধ্যেই তিনি নির্বাচন দিতে চান। যদিও তার ভাষণের প্রথমে ছিল ডিসেম্বর, পরবর্তীতে আবার সেটা তার অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেখানে আসলে যারা এটা অপারেট করেন তারা এডিট করে ডিসেম্বরের থেকে জুন আবার লাগিয়েছেন। প্রথমে তার আমরা যে বক্তব্য এবং তার অফিসিয়াল পেজ থেকেও যেটা স্টেটমেন্ট পেয়েছিলাম, ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন দিতে চান। তার আগে সেনাপ্রধানও বলেছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন, সেনাপ্রধানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, এবং পরবর্তীতে কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণে আমরা এই টাইমলাইনটা পেয়েছিলাম। সেখান থেকে জুনে আসলো কেন, এটি নিয়েই কিন্তু আমাদের একটা উদ্বেগ উৎকণ্ঠা আছে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে মে মাসে তীব্র গরম, ভ্যাপসা গরম। এই যে এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, নির্বাচন করলে ক্যাম্পেইন প্রচারণা অনেক অজ্ঞান হয়ে যাবে। তাহলে এই সময়টা তো পারফেক্ট সময় না। জুনের কথা, জুনে কালবৈশাখী সহ ঝড় শুরু হয়ে যায়, তাহলে জুনেও নির্বাচন সম্ভব না। তার মধ্যে আবার রোজা চলে আসবে, ঈদ চলে আসবে, সুতরাং এই সময়টাও তো নির্বাচন সম্ভব না। তাহলে প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপে যদি নির্বাচন করতে হয়, তাহলে কিন্তু সেটা বিফোর ফেব্রুয়ারির ফার্স্ট উইক, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পূর্বেই। তাহলে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচনের দাবি করছে বা দাবি জানাচ্ছে। ধরেন যদি প্লাস মাইনাস 1 মাসও যায়, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইকে যাওয়ার কোনো অবকাশ নাই। কিন্তু 6 মাসে আমরা ওই ডিসেম্বর থেকে জুন এর বাইরে যাবেন না, এই কথার বাইরে কিন্তু নতুন কোনো কথা শুনি নাই। এখন আমাদের আন্দোলনকারী ছাত্র, যুবক, তরুণদের মধ্যে কিংবা অরাজনৈতিক, বিশেষ করে যারা এই আন্দোলনে দেখেছেন রাজপথে নেমে এসেছে, গত কিছুদিন আগে লিডোর একটি গবেষণা বলছে যে এই আন্দোলনে প্রায় 1.5 শতাধিক উপরে পথ শিশু মারা গিয়েছেন। তো পথ শিশুরা তো কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে আন্দোলনে আসেন নাই। কিংবা আমরা যে যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা, যে সমস্ত জায়গাগুলো আন্দোলনের হটস্পট ছিল, সেইখানে যে প্রতিরোধ গড়ে তুলেছে, এখানে
সাধারণ মানুষই স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে। তো তাদের একটা কনসার্ন হচ্ছে যে যেই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে তারা লড়াই করেছে জীবন বাজি রেখে, সেই পরাজিত শক্তি যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত না হয়, সেজন্য একটা রাজনৈতিক কমিটমেন্ট চায়। সরকার ইতিমধ্যেই তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, হয়তো বিচার সম্পন্ন হলে বিচারিক প্রক্রিয়ায় এই বিষয়টা চিরতরে জার্মানির নাৎসি কিংবা ইটালির মুসোলিনির পার্টির মতো নিষিদ্ধ হবে বলেই আমরা আশা করি। তাহলে ফ্যাসিবাদের একটা রাজনৈতিক বিষয় সিদ্ধান্ত পাওয়া গেল। গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধী যারা গত শুধু জুন জুলাই না, গত 16 বছরে যারা এই একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা জনগণের ভোটাধিকার হরণ করে দেশের ভিন্ন মতের নাগরিকদের উপর একটা চরম নির্যাতন নিপীড়ন চালিয়ে এই ফ্যাসিবাদ কায়েম করেছে, তার সাথে যারা জড়িত অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আসতে হবে। কিন্তু আমরা বারবার বলছি যে গত 9 মাসে আপনি দেখবেন যে আওয়ামী লীগের কিংবা তার সহযোগী, এই ফ্যাসিবাদের সহযোগী যারা ছিল তাদের 900 জনকে, উল্লেখযোগ্য 900 জনকে কি গ্রেপ্তার করা হয়েছে, বরং একে একে সবাইকে নিরাপদে দেশ ত্যাগে টাকাকে ডলারে কনভার্ট করে, বিদেশি মুদ্রায় কনভার্ট করে বাইরে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের পরামর্শে সুপারিশে কাউকে কাউকে জামিন দেওয়া হয়েছে। ছাত্র নেতৃবৃন্দ, আমাদের ভাইরা, আমাদের সহকর্মীরা হয়তো বুঝে কিংবা না বুঝে আবেগে বলছে, কিংবা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বলছে যে সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। আওয়ামী লীগের যে রিফাইন আওয়ামী লীগ নামে যে প্রকল্প নেওয়া হয়েছে, এর সাথে তো 2 জন উপদেষ্টা জড়িত। এটি শুধু সেনাবাহিনীর বক্তব্য না, যদি সেনাবাহিনী এই ধরনের বক্তব্য দিয়েছে কিনা আমরা জানি না। তো এই রিফাইন আওয়ামী লীগ তো তাহলে সরকারও চাচ্ছে, যেই কারণেই তো কয়েকজনকে রিফাইন হিসেবে উপস্থাপন করার জন্য এখনো গ্রেপ্তারের বাইরে রাখা হয়েছে, জামিন দেওয়া হয়েছে এবং এই বিষয়টা আলাপ আলোচনা চলছে। তারাই বলছে যে আওয়ামী লীগের মতো একটা বড় দল, তাদের 15 থেকে 20% ভোট আছে, আপনারা কি চাইলে এটা সম্ভব না? এটা উপদেষ্টাদেরও কারো কারো বক্তব্য। তো তাহলে এই যে একদিকে ধরেন আমাদের বিপ্লবী ছাত্র জনতা, ছাত্ররা খুব স্পিডের সাথে কথা বলছে আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপোষ করবো না, কিন্তু এই সরকারের লোকেরাও তো আওয়ামী লীগের সাথে একটা দফা করে একটা সমঝোতা করার প্রক্রিয়া চালিয়েছে বা চালাচ্ছে। সেই জায়গা থেকে আমরা বলছিলাম যে এই একেবারে এই অরাজনৈতিক সরকারের উপদেষ্টা পরিষদের এই উপদেষ্টা মন্ডলী দিয়ে এই বিপ্লবী স্পিরিটের জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব নয়। সেখানে আমরা শুরুর দিকে বলেছিলাম যে পার্থ ভাই যেটা বলে গিয়েছেন যে অন্তত যারা রাজনীতি বোঝে এইরকমের 4-5 জন মানুষকে আপনারা নেন। আজকে আপনারা দেখেন যে এই উপদেষ্টা পরিষদ বিনয়ের সাথে, উইথ ডিউ রেসপেক্ট, তাদের প্রফেশনাল জায়গায় তাদের পাণ্ডিত্য আছে, আমরা সম্মান করি। 5টা লোক দেখাইতে পারবেন যারা রাজনৈতিক ভাবে ভালো একটা ম্যানেজারিয়াল ক্যাপাসিটির তাদের আছে, রাজনৈতিক দলগুলোর সাথে, সরকারের সাথে একটা সংযোগ তৈরি করে, একটা সমন্বয় করে এই সংস্কার, বিচার এবং নির্বাচনের পথে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে। বরঞ্চ সরকারের কিচেন ক্যাবিনেট হিসেবে পরিচিত কিছু উপদেষ্টারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্যই ষড়যন্ত্র করছেন, নাটক সাজাচ্ছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন, যেটা পার্থ ভাই বলেছেন। অবশ্যই প্রধান উপদেষ্টা যদি পদত্যাগ করেন, সর্বোচ্চ সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে ডেকে তার এই অস্বস্তির কথা বা জানাতে পারেন, রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে ডেকে দাঁড়াতে পারেন। আমাদেরকে তো এর আগেও 4 বার ডেকেছেন। নাহিদের কাছ থেকে আমাদের কেন শুনতে হবে? এবং নাহিদের রেফারেন্সে সেটা বিবিসি, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমসে নিউজ হবে, এইটা কি সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশা করেছিলাম? এবং আজকে আপনারা বলছেন বা অনেকে সোশ্যাল মিডিয়ার কারণে সহজে মানুষ বক্তব্য দিলে ভাইরাল হয়ে যায়, মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যায়। আর কিছু মানুষ কিছু ধর্মীয় সেন্টিমেন্ট মানে মশলার মতো মাখিয়ে চটকদার গরম গরম কথা বলে মানুষকে নানানভাবে বিভ্রান্ত করছে। আজকে অনেকে বলছে যে এনসিপি কে বোধহয় ক্ষমতায় নেওয়ার জন্য, ক্ষমতায়িত করার জন্য বোধহয় সরকার নির্বাচন পেছাতে যাচ্ছে। প্রকৃত অর্থে সেটা না। আমাদের ধারণা, আমাদের যতটুকু উপলব্ধি, ইতিমধ্যে সেই বিষয়গুলো আলোচনায় আসছে যে বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশ, এত সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মিয়ানমারকে করিডোর দেওয়ার যে প্রকল্প, এটি একটি বিদেশি চক্রান্ত, এটি একটি বিদেশি প্রজেক্ট। এর মধ্য দিয়ে বাংলাদেশকে বিদেশিদের একটা কুরুক্ষেত্রে পরিণত করার ষড়যন্ত্র এবং ছক আঁকা হচ্ছে। এই ছক বাস্তবায়নের জন্য নির্বাচন পেছানো হতে পারে। বন্দরের কথা বলেছে, এরকম আরো অনেক ইস্যু আছে যেগুলো আমরা পাবলিকলি বলতে চাই না, যেটা সালাউদ্দিন সাহেব গতকালকে বলেছে।
যে সরকারকে একাধিকবার আমাদের কনসার্নটা জানিয়েছি কেন আমরা ডিসেম্বর নির্বাচন চাই। এবং গতকালকে মিটিং এ দেখেছেন, এখন প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে যে নিউজটি এসেছিল জাপান থেকে, যে একটি মাত্র দল নির্বাচন চায়, কিন্তু গতকালকে আপনারা শুনেছেন 26 দলের বক্তব্যের মধ্যে 23 দলই ডিসেম্বর এবং তার আগে নির্বাচন চায়। এর আগের কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাস ইলেকশন করেছে। এখন বন্ধুগণ, এই বিষয়টা তো আমাদেরকে রিয়ালাইজ করতে হবে। আমি বলছি, আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের প্রতি একজন মহাচ্ছন্ন ব্যক্তি। এই রুমেই আমরা পেশাজীবী অধিকার পরিষদের ব্যানারে তাকে যখন বিচারিক হয়রানি করা হয়, সেমিনার অন জুডিশিয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ডক্টর ইউনূস, এই শিরোনামে আলোচনার সেমিনার কিছু শহীদুল আলম ভাই ছিল, লতিফ মাসুম সাহেব ছিল, শারমিন মুর্শিদ আজকে উপদেষ্টা উনি ছিলেন, অনেকে ছিলেন। এবং ওনাকে যখন হেনস্থা করা হয় আমরা তার প্রতিবাদ করেছি, মশাল মিছিল করেছি, কারণ তিনি একজন সম্মানিত নাগরিক। তার প্রতি সম্মানে কিন্তু আমাদের বিন্দুমাত্র কমতি নেই, কিন্তু রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এখন আর আসলে আমরা বিশেষ করে তার সরকারকে দীর্ঘায়িত করার পক্ষে আমরা থাকতে পারছি না। সেক্ষেত্রে আমরা মনে করি এই যে বাজেট দেওয়া হয়েছে আপনারা দেখেছেন, এখন বাজেট নিয়ে কি বলবো, রাজনৈতিক সরকার তারা তো ওইভাবে তাদের যে দুর্বল অবস্থা, তাদের যে ভঙ্গুর অর্থনীতি, তারা চাইলেও ভালো বাজেট দিতে পারবে না। তবে সবচেয়ে আমি মনে করি যে এই সরকারের কমিটমেন্টের বিপরীত, যে আমরা বারবার যেটা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছি, সেই দুর্নীতিকে এই বাজেটেও বরাবরের মতো পৃষ্ঠপোষকতা করা হচ্ছে কালো টাকা সাদা করার মাধ্যমে। এই যে একটা বিপুল জনগোষ্ঠী তারা লড়াই সংগ্রাম করলো, এই তরুণদের ক্ষোভটা কোথা থেকে উদ্ধৃত হয়েছিল? কোটার থেকে। সরকারি চাকরিতে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা, সরকারি চাকরিতে সর্বসাকুল্যে পদ আছে 26 লাখ, এখন শূন্য পদ আছে প্রায় 5 লাখের মতো। বেকার তরুণ জনগোষ্ঠী আছে প্রায় 42 লক্ষ, শিক্ষিত বেকার 42 লক্ষ। সরকারি চাকরি 5 লাখ দিলেও তারও 35 লক্ষ 37 লক্ষ থাকবে। তো এই যে উচ্চ শিক্ষিত তরুণ, তারপর আরো যে আপনার 1.25 কোটি তরুণ রয়েছে যারা আইএলওর ভাষামতি যে সপ্তাহে 1 ঘন্টাও কাজ করে না, যাদের বয়স 15 থেকে 29 বছরের, এই তরুণদের জন্য এই অভ্যুত্থান পরবর্তী তারুণ্যের বিপ্লব পরবর্তী সরকারের বাজেটে সেরকম কোন দিক নির্দেশনা, কর্মসংস্থান সৃষ্টি, লালাভাই যেটা বলেছেন শিল্পায়ন, কিংবা আমাদের এই সরকারের আরেকটা বিষয় দেখেন, সবচেয়ে বাংলাদেশের অস্তিত্বের জায়গা এগ্রিকালচার বেস কান্ট্রি, কৃষি উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন হোম মিনিস্টারকে। এই রকমের একটা পরিস্থিতিতে হোম সামলানোই তো তার জন্য কঠিন, তারা দিয়ে রাখছেন আবার কৃষি দায়িত্ব। কোনো ফাংশনাবল ওইভাবে কিছু দেখছি না। আরো মিনিস্ট্রি হচ্ছে হেলথ মিনিস্ট্রির কথা গতকালকে প্রধান উপদেষ্টার সামনে বলেছিলাম। এই 8-10 দিন আগেও থাইল্যান্ড গিয়েছে চিকিৎসার জন্য। এই আহত ছেলে মেয়েরা এই 9 মাস পরে তারা সুচিকিৎসার জন্য আপনার থাইল্যান্ড যাওয়ার সুযোগ পেয়েছে। 9 মাসে যে তার সর্বনাশটা হয়েছে সেটা পুষাবেন কি দিয়ে? তো এই যে আমাদের কয়েকজন ছাত্র উপদেষ্টার কথা বলা হয়েছে ইতিমধ্যেই পত্র পত্রিকায়, এইটা বললে আমরা লজ্জিত হই, কারণ আমরা একসাথে সমসাময়িক সময় রাজনীতি করেছিলাম। শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তার পিয়নের 400 কোটি টাকার দুর্নীতির গল্প আপনারা জানেন। আর আমাদের একজন ছাত্র উপদেষ্টার পিয়ন 311 কোটি টাকার দুর্নীতির খবর গণমাধ্যমে এসেছে, দুদকের নজরে এসেছে। এই শেখ হাসিনা যেভাবে ব্যাংক লুট করেছে, শেখ হাসিনার লোকেরা যেভাবে বিভিন্ন প্রকল্পের নামে আপনারা বরগুনায় দেখেছেন, প্রকল্প না করেই টাকা উঠিয়ে নিয়েছেন, তার নামও মহারাজ, কাজও করেছেন মহারাজের মতো, এমপি ছিলেন আওয়ামী লীগের। তো আজকে নগদের মতো একটা প্রতিষ্ঠান থেকে আমরা দেখলাম 150 কোটি টাকা গায়েবের কতগুলো সংবাদ পত্র পত্রিকা আসলো, এবং মিডিয়া আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে কন্ট্রোল ছিল, এখনো মিডিয়া অনেকখানি কন্ট্রোল। সেই নগদের নিউজ সব মিডিয়া আবার রিমুভ করে দিতে বাধ্য হচ্ছে, বা যারা নিউজ করছে তাদেরকে নানান ভাবে হুমকি ধামকিও দেওয়া হচ্ছে। এমনকি মিডিয়াতে হুদাভাই বলেছেন, হুদাভাই আছেন, যে এসব যারা এই ফাউল কথাবার্তা বলে, যা পারে না সেটাও বলে, এদেশে সিনিয়র নেতৃত্ব কেন টকশোতে জানো? হুদাভাই বলেছেন টকশোতে তো হাউসগুলোতে লিস্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের আমলে আগে লিস্ট পাঠাতো যে আসিফ নজরুল, নুরুল কবির, ভিপি নূর, এরকম কিছু ব্যক্তি, তাদেরকে ডাকা যাবে না। আর এখন লিস্ট পাঠানো হচ্ছে অমুককে ডাকতে হবে। তাহলে এই গণ অভ্যুত্থান পরবর্তী মিডিয়ার স্বাধীনতাটা কোথায়? এরকম একটা ইন্টারিম গভর্নমেন্টের সময় যদি মিডিয়াকে টুটি চেপে ধরা হয়, নিয়ন্ত্রণ করতে চেষ্টা করা হয়, আওয়ামী লীগের শীর্ষ ব্যবসায়ী লুটেরা মাফিয়াদেরকে ডেকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, নতুন পার্টিকে ফান্ড করেন,
না হলে আপনারা ফ্যাসিবাদের দোষর, মামলা দেওয়া হবে, গ্রেপ্তার করা হবে। কয়জনকে গ্রেপ্তার করা হচ্ছে দেখেছেন? সবাই কিন্তু তলে তলে সমঝোতা করছে। তো এই জন্য আমরা বলছি যে বিচার এটা রাতারাতি সম্পন্ন হয়ে যাবে না। এইটা অন্তত সম্পন্ন হতে 5 থেকে 7 বছর লাগবে, এই কেস সমাপ্ত হবে মিনিমাম। আরো বেশি সময় লাগতে পারে। আপনারা যারা আদালতের বিভিন্ন কেস দেখেন, শুনেন, পত্র তো বুঝেন। আর সংস্কারের প্রশ্নে ইতিমধ্যে এটা ঠিক যে বিএনপির বাইরেও আমরা 31টি রাজনৈতিক দল, গণতন্ত্র মঞ্চের মান্না ভাই সহ শীর্ষ নেতৃবৃন্দ আছেন, 12 দল, সমমনা জোট, ইসলামিক দল, অনেকগুলো দল মিলে আমরা এই নির্বাচনের আগেও একটা সংস্কার কর্মসূচি দিয়েছিলাম। যদি আমরা মনে করি এই অভ্যুত্থান সেটার মাত্রাকে অতিক্রম করে গেছে, এখন একটা ব্যাপক মাত্রার সংস্কারের যে চাহিদা তৈরি হয়েছে সেটার দিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার, সেটার সাথে থাকা দরকার। আমরা সব দলই কিন্তু আছি, সংস্কারের বিপক্ষে কেউ বলছে না। এমনকি আমরা এটাও বলছি যে সব দল ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। আপনারা আম্পায়ারের জায়গা থেকে, রেফারির জায়গা থেকে কিছু সিদ্ধান্ত আপনারা নেন, সেটাতে আমরা সমর্থন করব। এখন বাস্তবায়ন করুক, আমরা তো সেটাই চাই। সুতরাং সংস্কার এবং বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। সত্যিকার অর্থে কিছু দল নির্বাচন পেছাতে চাচ্ছে শুধুমাত্র তাদের দলকে সুসংগঠিত করার জন্য, দলীয় লোকজনকে বিভিন্ন ক্ষেত্রে বসানোর জন্য, সেট করানোর জন্য। কাজে কারো ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থের জন্য আমরা দেশ এবং জাতিকে একটা সংকটের দিকে তো ছেড়ে দিতে পারি না। আর কিছু দল নয়, যেটা আমরা গতকালকের মিটিংও বলেছি, মোটামুটি তাও তাদের টাইমলাইনও কাছাকাছি। তো জামাতের মতো দলও কিন্তু ওই মে জুনের কথা রেফারেন্স করে যেটা বলেছে নির্বাচন সম্ভব নয়, সেক্ষেত্রে ওই ফেব্রুয়ারিকেই কিন্তু বুঝায়। সেক্ষেত্রে বলা চলে এই তাও 2-3টা দল ব্যতীত সব দলই এখন এই দ্রুত সময়ের মধ্যে, বিশেষ করে ডিসেম্বর কেন্দ্রিক নির্বাচনের লাইনে আছে। আমাদের পরিষ্কার কথা, আজকের এই সমাবেশ থেকে আমরা, এই গতকালকে মিটিং হয়েছে, আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা হচ্ছে। প্রধান উপদেষ্টা যেটা আমাদেরকে 6 মাসেও নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জানান নাই, আমরা ঈদের আগে প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের অন্তত একটা সুনির্দিষ্ট মাসের তারিখ আমরা জানতে চাই। ধন্যবাদ।